জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। উচ্চকক্ষে পিআর সহ 4 প্রশ্ন থাকবে গণভোটে। এসব বিষয়ে হ্যাঁ অথবা না উত্তর দেবেন ভোটাররা। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্ধারিত হলো এসব অমীমাংসিত ইস্যুর। এদিকে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের আদেশে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। জাতীয় নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে নতুন কোনো বিষয় আসলে সেগুলোর সাথে বিএনপি একমত নয় বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে গুলশানে নিজের বাসায় প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন। সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা ঐক্যমত্য কমিশনে এ বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন, যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন, অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আজকে এটা নতুনভাবে এখানে আরোপ করলেন, কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় ছিল না। তিনি বলছেন এখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে, সেটার সাথে আমরা একমত। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা জনগণের অভিপ্রায় ও গণদাবিকে উপেক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর বৃহস্পতিবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। বলেন, এর মধ্য দিয়ে একই দিনে 2 ভোটের ঘোষণা দিয়ে জাতিকে একটা সংকটের মধ্যে ফেলে দেওয়া হলো। যে এই ভাষণে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। 16 তারিখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হবে। সেই বৈঠক থেকেই প্রতিক্রিয়া সম্মিলিতভাবে আমরা আশা করছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সেদিনই সব বক্তব্য রাখবেন। ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট এবং শিগগিরই জাতীয় নির্বাচন আয়োজনে সরকার ও ইসির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাত 10টায় দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব বলেন, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া নির্বাচনের দিন গণভোটের ঘোষণা দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়।
প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে ঘোষণা করায় নিন্দা জানিয়েছে জামায়াত সহ ৮ দল। বৃহস্পতিবার রাতে ৮ দলের শীর্ষ নেতারা প্রায় ১.৫ ঘন্টার জরুরি বৈঠক শেষে একথা জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, শুক্রবার ঢাকায় কোনো কর্মসূচি নেই, তবে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে বিক্ষোভ মিছিল করবে ৮ দল। ডাক্তার তাহের বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর জাতির স্বস্তি পাওয়ার প্রত্যাশা থাকলেও ভাষণ বিশ্লেষণ করে দেখা যায় আকাঙ্ক্ষা পূরণ হয়নি। প্রধান উপদেষ্টার ভাষণ সুখকর ভবিষ্যৎ দেবে না বলেও মন্তব্য করে তিনি আরও বলেন, ঐক্যমত্য কমিশন দীর্ঘ ৯ মাসের প্রচেষ্টা পরিপূর্ণ সফলতা লাভ করেনি। জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে রাষ্ট্র সংস্কারের জটিলতা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হবে, এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আহ্বান জানাই যে এটা নিয়ে প্রত্যাহার করতে। যদি পিআর পাস হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে, সেখানে এটা একটা পয়েন্ট থাকবে। আর যদি এটা পাস না হয় তাহলে এটা মাইনাস করে নির্বাচন। তো সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার, কোনটা জনগণ গ্রহণ করেছে, কোনটা জনগণ গ্রহণ করে নাই। জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে, আর জনগণ যদি কিছু গ্রহণ করে, পুরাটা গ্রহণ করে, তার ভিত্তিতে নির্বাচন হবে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না বলে সাফ জানিয়েছেন সিইসি। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে কথা বলেন তিনি। অংশীজনদের কাছে আগের চেয়ে বেশি সহযোগিতা চেয়েছেন সিইসি। বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে। রাজনৈতিক দলগুলো নিজ উদ্যোগে ব্যানার পোস্টার সরিয়ে নেবে বলে আশাবাদ জানান তিনি। বিশেষ পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করতে গিয়ে নানা ধরনের চাপের মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান সিইসি। এ কারণে অংশীজনদের কাছ থেকে আগের চেয়ে বেশি সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যথায় নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলেও সতর্ক করেন সিইসি। নির্বাচনে খেলবেন আপনারা হবেন প্লেয়ার, আমরা রেফারির ভূমিকায় এবং আমরা রেফারির ভূমিকায় প্রকৃত অর্থে একদম নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। এই ধরনের পোস্টার আমরা এলাও করবো না। আগে ভাগেই আমি জানিয়ে দিচ্ছি, যারা লাগিয়েছেন দয়া করে নিজেরাই সরাইতে পারেন এবং এটাই হবে ভদ্র আচরণ। এবং আর যাতে কেউ না পোস্টার না লাগান। এই যে আমাদের আচরণবিধি যখন প্রকাশ হয়ে গেছে, আচরণবিধি অনুযায়ী দয়া করে আপনারা বিহেভ করবেন, নাহলে আমরা মনে করবো যে দল এটা করবেন না, আমরা মনে করবো যে নিয়ত সাফ না। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ১৭ নভেম্বর। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত এই মামলার রায়ের তারিখ ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। এর প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার স্বচ্ছ হয়েছে, এতে গণহত্যার পথ চিরতরে বন্ধ হবে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রায়ের দিন ধার্যের ঘোষণা দেন ট্রাইব্যুনাল, যার মাধ্যমে আর ৩ দিন পরে জানা যাবে নির্বাহী ক্ষমতার শিখরে থেকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিরীহ প্রায় ১৪০০ মানুষকে হত্যার যে অভিযোগ তা কতটা প্রমাণিত হলো কিংবা এর শাস্তি কি। জুলাই আগস্টে গণ অভ্যুত্থান দমনে এই ৩ আসামির বিরুদ্ধে গণহত্যার পরিকল্পনা, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৪ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি বা রাজাকারের বাচ্চা বলা, হেলিকপ্টার থেকে গুলি ও মরণঘাতী গুলির নির্দেশে টেলিফোন কথোপকথন, চাংখারপুল হত্যাকাণ্ড, সাভারে গুলি করে লাশ পুড়িয়ে দেয়া এবং রংপুরে আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করার ঘটনাগুলো। 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে
বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাজধানীর রূপনায় প্রতিরোধ আর বিক্ষোভের নগরীতে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে রাজপথে আওয়ামী লীগের দেখা না মিললেও নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামাত, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন। এসব সমাবেশ থেকে নাশকতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিবাদকারীরা আরও বলেন, ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে জনগণ। সকালে ঢাকা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। পরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার ধীরগতির অভিযোগ তোলেন। এদিন রাজধানীর অন্যতম প্রবেশপথ গাবতলীতে মহড়া দেয় জামাত শিবিরের নেতাকর্মীরা। পাশাপাশি বাস টার্মিনালেও অবস্থান নিতে দেখা যায় তাদের। মিরপুর 10 নম্বর গোল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় জামাত শিবির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে আওয়ামী লীগের পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। পরে বিক্ষুব্ধরা আগুন জ্বালিয়ে ভবনের দেয়ালে থাকা বঙ্গবন্ধু ও অন্যান্য মুরাল ভাঙচুর করে। আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দূষরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল, ন্যূনতম আপনাদের বিবেকবোধ থাকার কথা ছিল। যে নেত্রী আপনাদেরকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে যায়, তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকির মুখে ফেলছেন। যারা সন্ত্রাসী করবে, যারা আগুন সন্ত্রাস করবে, এদেরকে আপনারা চিহ্নিত করুন। যেখানে আগুন সন্ত্রাস, সেখানেই প্রতিরোধ সৃষ্টি করুন। শরীয়তপুর, ফরিদপুর, খুলনা, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের পর 3 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। এদিকে ফরিদপুরের ভাঙায় কয়েকটি গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর সামনে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে ভোর 6টা থেকে 9টা পর্যন্ত অবরোধ করে রাখা হয়। এ সময় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। ফরিদপুরের দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক আটকে অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি, টায়ার জ্বালিয়ে দেশীয় অস্ত্র সহ বিক্ষোভ করে তারা। ভোর 6টা থেকে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙা উপজেলার সুয়েদি বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ করে তারা। এছাড়াও বিপুল পরিমাণ বোমা, ককটেল ও গান পাউডার সহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। এদিকে গাজীপুরে সড়ক মহাসড়কে সকাল থেকে দূরপাল্লা সহ বিভিন্ন যানবাহনের সংখ্যা কম ছিল। সড়কের পাশে সতর্ক অবস্থানে দেখা যায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। শেখ হাসিনার বিচার ঘিরে চলমান অস্থিরতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে তিনি বলেন, ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি। এই ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে কোনো পক্ষ উদ্যোগ নিলে তার দায়ভার নেবে না বিএনপি। প্রধান উপদেষ্টা সাহেব কি দেবে আমি তো বলতে পারবো না। ওটা যদি ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে তো আমি তো কোনো সমস্যা দেখছি না। ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকলেই তো হলো, যে যেটা আমরা সই করেছি ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকলে বিএনপি। বাট আমরা তো বলেছি তার ওই ফ্রেমওয়ার্কের বাইরে যদি কোনো কিছু কেউ করতে চায়, খালি প্রধান উপদেষ্টা সাহেব না, কেউ করতে চায়, সেটার জন্য আমরা দায়বদ্ধ থাকবো না, বিএনপি দায়বদ্ধ থাকবো না, এটা বলাই হয়েছে। জনগণ আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সব প্রতিবন্ধকতা দূর করে 17ই নভেম্বর আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, সেটাই জাতি প্রত্যাশা করে। সরকারকে বিচার কাজটাকে হাজারো চ্যালেঞ্জের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল যে এগিয়ে নিয়েছেন, এটার জন্য তো আমরা স্বস্তি বোধ করি, ধন্যবাদ জানাই এবং তার একটি বিচারের রায় প্রথমবারের মতো
তারিখ ঘোষণা হলো। আমরা আশা করি সকল প্রতিবন্ধকতা হুমকির রক্তচক্ষুকে এড়িয়ে আদালত তার রায় ঘোষণা করবেন এবং একে একে পর্যায়ক্রমে সব মামলাগুলোর রায় ঘোষিত হবে। প্রসিকিউশন এবং জাজমেন্টের সাথে যারা রিলেটেড জাস্টিস যারা আছেন, তারা ট্রাইব্যুনালের এক্ষেত্রে যে বিদ্যমান আইনে তাদের অপরাধের বিবেচনায় যদি সর্বোচ্চ সাজা তাদের প্রাপ্য হয়, তাহলে সেই বিবেচনায় সর্বোচ্চ সাজাই তাদের দেওয়া উচিত। এখানে কোনো ইনজাস্টিস করা উচিত না। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে জনমনে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে একটি সভা শেষে তিনি বলেন, আওয়ামী লীগের কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। কোনো শঙ্কা নাই, আল্লাহ দিলে কোনো শঙ্কা নাই। আপনাকে সবাই সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে। চলমান সহিংসতা এবং দেশের এই ক্রান্তিকালীন সময়ে নির্বাচনই একমাত্র সমাধানের উপায় বলে মন্তব্য করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তবে কলামিস্ট ফরহাদ মজহার মনে করেন, সংবিধান সংশোধন না করে নির্বাচন দিলে দেশ সংঘাতের দিকে যাবে। ভবিষ্যতের রাজনীতি এবং 2026 সালের ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এ সময় এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, ঘৃণাসূচক বক্তব্য পরিহার করে ভবিষ্যতের কথা চিন্তা করে ঐক্যমতের চেষ্টা করা উচিত। একই সুরে কথা বলেন জুনায়েদ সাকিও। তার মতে ঘৃণা ও বিভাজনের রাজনীতি জনগণ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। তবে নুরুল হক নূর বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি দুর্বলতার পরিচয় দিয়েছে, আর নির্বাচন ভণ্ডুল হলে এর দায় রাজনৈতিক দলগুলোর। আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশে সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। দেশকে স্থিতিশীল রাখতে আওয়ামী লীগ ও ভারতের ক্রমাগত ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আজকে যে রূপরেখা বর্ণনা করেছেন সেই 4 দফা অ্যাকসেপ্ট করে নিয়ে সকল রাজনৈতিক দলের প্রতি আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আহ্বান জানাবো, এটা মেনে নেন আপনারা। এখন নির্বাচনী মোডে চলে যান, আর রাস্তার মধ্যে আপনাদের এই শক্তি প্রদর্শন বন্ধ করুন, কারণ এই শক্তি প্রদর্শনের মধ্যে দিয়ে যদি কেউ লাভবান হয়, সেই লাভবান হচ্ছে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা। আপনারা যারা নির্বাচনের কথা বলছেন, আপনারা একটা গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করছেন। আমরা আইন না মানি তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। ফলে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবার, আগামী দিনে সংঘাত তৈরি করবার, আগামী দিনে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেবার দাবি হচ্ছে নির্বাচন। কোনো রাজনৈতিক দল কারো ব্যাপারে হেড স্পিচ দিব না। তাহলে আমরা যখন আরেকজনকে বুলিং করি, আরেকজনকে হেড স্পিচ দেই, তখন আমরা তার সেই অবদানটা, তার অবস্থানটার দিকে বিবেচনা না করেই অন্ধভাবে দিয়ে ফেলি। বিএনপির বাইরে আমাদের সামনে বিকল্প কিছু না থাকায় আমরা কিন্তু সবাই বিএনপিকে সেইভাবে সমর্থন করেছি, কিন্তু বিএনপি অনেকখানি দুর্বলতার পরিচয় দিয়েছে, অনেকখানি ব্যর্থতার পরিচয় দিয়েছে সংস্কার প্রশ্নে নেতৃত্ব দিতে। সংখ্যাগরিষ্ঠ তন্ত্র যে কতটা আত্মঘাতী তা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বুঝতে পেরেছিল। যারা সংখ্যাগরিষ্ঠ নয় তাদেরকে দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করা হয় বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম মানবাধিকার লঙ্ঘন ও বিচারহীনতার সংস্কৃতি বিষয়ক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশা এখন আর দেখা যাচ্ছে না। তিনি বলেন, ৭২-এর সংবিধানে বাঙালি বলে পরিচিত হবেন বলে যে ধারাটি ছিল সেটি জুলাই সনদ থেকে বাতিল করে বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠীর, বহু সংস্কৃতির দেশ হবে, যেখানে সকল জনগোষ্ঠী তাদের অধিকার চর্চা করতে পারবে বলে ধারাটি যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে বাঙালি আধিপত্যবাদী জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারে রাষ্ট্র গঠনের প্রস্তাবনা দেওয়া হয়েছে, যা খুবই আশাব্যঞ্জক। সংখ্যাগরিষ্ঠ তন্ত্র আত্মঘাতী হয়। পাকিস্তান যে সংখ্যাগরিষ্ঠ তন্ত্র প্রতিষ্ঠিত করতে চেয়েছিল সেটি প্রতিষ্ঠা করতে পারেনি। শেষ পর্যন্ত আমরা জয়ী হয়ে স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছিলাম। আদিবাসী অধিকারের কথা বলি, এই অধিকারের দাবিগুলো, আন্দোলনগুলো আমরা এই দেশের সকল মানুষের আন্দোলনে দাবিতে রূপান্তর করতে পারিনি। আমাদের মাইন্ডসেটের মধ্যে সংখ্যাগরিষ্ঠ তন্ত্র, এবং সেই কারণেই আমরা যারা সংখ্যাগরিষ্ঠ নয় তাদেরকে সেকেন্ড ক্লাস ক্যাটাগরি, বড় জোর মানুষ মনে করি।
বেসামরিক বিমান ও ট্রাভেল এজেন্সির নীতিমালা সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খসড়া অধ্যাদেশ অনুযায়ী টিকিটের মূল্য নির্ধারণের জন্য আইন সংস্কার করা হয়েছে। একটা যৌক্তিক বাজার ব্যবস্থা প্রচলনের প্রচেষ্টায় আমাদের আইনি সক্ষমতা আমরা ব্যবহার করব এবং তার বিনিময়ে যে মূল্য আসে সেটাই আসবে। তবে আমি মনে করি যে এই ব্যবস্থাপনার মাধ্যমে টিকিটের দাম তাৎপর্যপূর্ণভাবে আবারও কমবে। এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দলটির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসন থেকে লড়বেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক। এ সময় হাসনাত বলেন, জাতীয় সংসদে কুমিল্লার দেবিদারের প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চান তিনি। এ সময় মনোনয়ন ফর্ম কেনার টাকাও দেবিদারের মানুষ তুলে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সম্পর্কে হাসনাত বলেন, ভারতীয় পৃষ্ঠপোষকতায় যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের মানুষ চিনতে পেরেছে কারা আসল অগ্নিসন্ত্রাসী। আওয়ামী লীগ দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন জুলাই আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক। আমি দেবিদ্বারের সন্তান, দেবিদ্বারের মাটি আমাকে টানে, পানি আমাকে টানে, দেবিদ্বার স্কুলে আমার পড়াশোনা। আমি সংসদে দেবিদ্বারের প্রতিনিধিত্ব করতে চাই। ভারতীয় পৃষ্ঠপোষকতায়, ভারতীয় টিভি চ্যানেলের মাধ্যমে যারা এইভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় আসলে, এবং এটা দিয়ে আজকে যে আগুন সন্ত্রাস গত 2 দিনে হয়েছে, আপনাদের কাছে কিন্তু স্পষ্ট হয়েছে গত 15 বছর কারা আগুন সন্ত্রাস করেছে। কারা এখন 3টা মাস্ক লাগায়, একটা চোখে, একটা মুখে, একটা কপালে, একটা গালে মাস্ক লাগায়। এবং আমরা দেখেছি 10 তারিখ, 9 তারিখ, 8 তারিখের বিভিন্ন ভিডিও আজকে হচ্ছে মিউজিক দিয়ে ছেড়েছে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। মৌলভীবাজারে চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে প্যানেল ঘোষণা করেছে ব্যবসায়ী ঐক্য ফোরাম। বেঙ্গল অভিজাত কনভেনশন হলে ব্যবসায়ী ঐক্য ফোরাম এই প্যানেল ঘোষণা করে। প্যানেলের প্রধান হাসান আহমেদ জাবেদ বলেন, প্রায় 1 যুগ ধরে মৌলভীবাজার জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন হয়নি। নির্বাচনে জয়ী হলে ব্যবসায়ীদের ট্যাক্স, ভ্যাট, ব্যাংকিং, ভোক্তা অধিকার সহ ব্যবসায়ীদের বিনিয়োগের পরিবেশ তৈরি করা হবে বলে জানান তিনি। এছাড়া নতুন উদ্যোক্তা তৈরি ও প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করার পরিকল্পনাও জানানো হয়। অনুষ্ঠানে মোট 14 জনের প্যানেল ঘোষণা করে ব্যবসায়ী ঐক্য ফোরাম। নির্বাচনে সাধারণ ভোটার 443 জন এবং অ্যাসোসিয়েট ভোটার 223 জন। আগামী 11 ডিসেম্বর অনুষ্ঠিত হবে চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন। যারা চলে গেছেন বা আমাদের জেনারেশনে যে ইংল্যান্ড প্রবাসী আছেন তাদেরকে এখানে এনে বিনিয়োগের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া। আমরা চাই এখানে বিনিয়োগ হোক এবং প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি গ্রো হোক, এবং ইন্ডাস্ট্রি গ্রো হওয়ার জন্য যেসব সেক্টরগুলোতে কাজ করা দরকার আমরা সেখানে কাজ করব। সিলেটের জৈন্তাপুর থেকে 30,000 কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ দল। বৃহস্পতিবার দুপুরে বিজিবি সিলেট সেক্টর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তথ্য জানান 48 বিজিবির সিইও লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। জানান, বুধবার রাতে জৈন্তাপুরে সীমান্তবর্তী এলাকা থেকে একটি ট্রাক ও পিকআপ ভর্তি পেঁয়াজ জব্দ করা হয়। এ সময় ভারতীয় জিরা, চকলেট ও কসমেটিক জব্দ করে টহল দল। আটককৃত পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য 45 লক্ষ টাকা। বিজিবি আরও জানায়, এ নিয়ে গত 4 মাসে 1,50,000 কেজি পেঁয়াজ জব্দ করা হয়েছে। এছাড়া অভিযানে ভারতীয় চোরাচালানকৃত চকলেট, জিরা, কসমেটিক সামগ্রীও জব্দ করা হয়। সীমান্তে অস্ত্র ও মাদকের চোরাচালান বন্ধে কড়া নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি। সিলেটে ক্যাফ ফাউন্ডেশনের দ্য গার্ডিয়ানের অনাথপল্লী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ছালিয়া গ্রামে এই অনাথপল্লীর উদ্বোধন করেন পর্তুগাল রাজপরিবার হাউস অব ব্রাগানজার সদস্যরা। এ সময় অনাথপল্লীর 100 শিশুকে ইংলিশ মিডিয়ামে 3য় শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ক্যাফ ফাউন্ডেশনের অর্থায়নে পড়ালেখার দায়িত্ব নেয়ার বিষয়টি জানানো হয়। এর আগে অনাথপল্লী ঘুরে দেখেন পর্তুগাল রাজপরিবারের সদস্যরা। মানবিক সহায়তা ও শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়টি উল্লেখ করেন তারা। এ সময় ক্যাফ ফাউন্ডেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে আসগর আলী হাসপাতাল। রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন হাসপাতালের সিইও ও ডিরেক্টর প্রফেসর ডাক্তার জাবরুল এস.এম. হক। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট ডাক্তার রমেন চন্দ্র বসাক, হেড অব অপারেশনস মোর্শেদ আহমেদ চৌধুরী সহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। ডায়াবেটিক অ্যান্ড দ্য ওয়ার্কপ্লেস প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচিতে ডায়াবেটিসের লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও সঠিক জীবনযাপনের বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ডায়াবেটিস ও এন্ডোক্রাইন সম্পর্কিত যে কোনো জটিলতায় আসগর আলী হাসপাতালের বিশেষায়িত বিভাগ 24 ঘন্টা সেবা দিতে প্রস্তুত। লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করল ভারত। ডিএনএ টেস্টের পর হামলায় ব্যবহৃত গাড়িতে প্রধান সন্দেহভাজন আসামি উমরুন নবী ছিল বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এদিকে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মূলত বাবরি মসজিদে হামলার প্রতিশোধ নিতেই ছক কষেছিল সন্ত্রাসীরা, আর সেজন্য 32টি গাড়িতে করে বিস্ফোরক পরিবহন করার প্রস্তুতি নিচ্ছিল তারা। দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন হামলাকারীদের আগামী 6 ডিসেম্বর রাজধানীর 6টি অঞ্চলের হামলার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছেন তদন্তকারীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পর অবশেষে যুক্তরাষ্ট্রে শেষ হল 43 দিনের রেকর্ড শাটডাউন। স্থানীয় সময় বুধবার রাতেই বিলটিতে সই করেন ট্রাম্প। এর আগে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় শাটডাউন বন্ধে পাশ হয় তহবিল বিল। বিলের পক্ষে ভোট দেন 222 জন আইন প্রণেতা, যার মধ্যে রিপাবলিকান সহ 6 ডেমোক্র্যাট সদস্যও রয়েছে। বিপক্ষে ভোট দেন 209 জন আইন প্রণেতা। এর 2 ঘন্টা পরই বিলটিতে সই করেন ট্রাম্প। এর মধ্য দিয়ে আইনে পরিণত হয় বিলটি। এতে করে যুক্তরাষ্ট্রে পুনরায় সচল হতে যাচ্ছে ফেডারেল ব্যবস্থা। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুকে ক্ষমা করতে ইসরায়েলের প্রেসিডেন্টকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে করা মামলা রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত এবং একটি অন্যায় পদক্ষেপ। এই চিঠির পর দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, কেউ প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলে তাকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। এদিকে চিঠির জন্য ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন নেতানিয়াহু। 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি দুর্নীতির মামলা দায়ের করা হয়। এর মধ্যে এক মামলায় ব্যবসায়ীদের কাছ থেকে তিনি প্রায় $2 লাখ মূল্যের উপহার নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। মহাকাশ সপ্তাহ উপলক্ষে উন্নত এবং আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইরান। এ সময় তেহরানের তৈরি 1.5 শতাধিক শাহেদ ড্রোন প্রদর্শন করা হয়, যেগুলো গোয়েন্দা নজরদারি এবং যুদ্ধ মিশনের জন্য তৈরি করা। এসব ড্রোন 170 কেজি ওজন বহন করে 150 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এসপোরস ফোর্সের জাদুঘরে প্রদর্শিত হয় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জামও। এছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উন্নত এবং আধুনিক সংস্করণও প্রদর্শন করে ইরান। ইরাকের সাধারণ নির্বাচনে বেসরকারি ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সুদানির নেতৃত্বাধীন জোট। এ তথ্য জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল 56%। দ্বিতীয় মেয়াদে আবারও ইরাকের ক্ষমতায় আসতে যাচ্ছেন শিয়াপন্থী আল সুদানি। তার নেতৃত্বেই ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ইরাকের। আল সুদানির অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। তবে 40% তরুণ প্রার্থী এবারের নির্বাচনে তেমন কোনো প্রভাব রাখতে পারেনি। নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণার পরই রাস্তায় নেমে উল্লাসে মেতে ওঠে আল সুদানির সমর্থকেরা। ইরাকের 329 সদস্যের আইনসভায় কোনো দলই একা সরকার গঠন করতে পারে না, তাই জোট সরকার ছাড়া তাদের বিকল্প নেই। পেরুর আরেকুইপা অঞ্চলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত 37 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও 26 জন। পার্বত্য অঞ্চলে বাসটি একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর উল্টে গিয়ে 200 মিটার গভীর খাদে পড়ে যায়। উপকূলীয় শহর চালা থেকে আরাইকুপা অঞ্চলে যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শোক জানিয়ে দেশটির প্রেসিডেন্ট হোসে জেরি আহতদের চিকিৎসা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
সাম্প্রতিক সময়ে এটি পেরুর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি। তবে ভাঙা ও রক্ষণাবেক্ষণের অভাবে পাহাড়ি এসব রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মার্কেটে ঢুকে পড়লে অন্তত 2 জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 18 জন। দেশটির রাজধানী থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বুচিওন শহরের একটি মার্কেটে এ ঘটনা ঘটে। দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনা ঘটে বলে চালক স্বীকার করেছে। ঘটনার সময় চালক মদ্যপ অবস্থায় ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হঠাৎ করেই ভারী বৃষ্টির কবলে সৌদি আরব। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, এ সময় মক্কায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও তীব্র বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ধূলিঝড়ের পূর্বাভাস দেওয়া হচ্ছে। এছাড়া সৌদি আরবের আবহাওয়া অফিস বলছে, আগামী 3 থেকে 4 দিন মদিনা, আল জৌফ, উত্তর সীমান্ত, হাইল, কাসিম, আল বাহা, আসির এবং জাজান অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পোপ চতুর্দশ লিও একজন সিনেমা প্রেমী মানুষ। রোমান ক্যাথলিক চার্চের প্রত্যেক 25 বছর পূর্তি ঘিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় সিনেমা জগতের অভিনেতা, পরিচালক ও কলাকুশলীদের। চলচ্চিত্র সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাতের আগে তার প্রিয় 4 সিনেমার কথা জানালেন পোপ লিও। সেগুলো হলো ইটস আ ওয়ান্ডারফুল লাইফ, দ্য সাউন্ড অফ মিউজিক, অর্ডিনারি পিপল এবং লাইফ ইজ বিউটিফুল। চার্চের পবিত্র বছরের অংশ হিসেবে এই সমাবেশকে ভ্যাটিকানদের সঙ্গে সিনেমা জগতের মধ্যে সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ আরও গভীর করবে। অস্কারজয়ী পরিচালক স্পাইক লি, জর্জ মিলার, গ্যাস ভ্যান সেন্টও পোপ লিওর সঙ্গে সাক্ষাৎ করবেন। nelle diverse regioni segnate dalla guerra. Auguro a tutti una buona domenica. নারী যৌন হয়রানি প্রতিরোধে দেশের সব ক্রীড়া ফেডারেশনকে ন্যূনতম 3 জন নারী সহ 5 সদস্য বিশিষ্ট অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সম্প্রতি বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম বিসিবির কিছু কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তারপর থেকেই নড়েচড়ে বসে দেশের ক্রীড়াঙ্গন। সব মহলে এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। যদিও বিসিবি তৎক্ষণাৎ তদন্ত কমিটি গঠন করে 15 কার্যদিবসের মধ্যে ফলাফল জমা দেওয়ার কথাও বলে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও হয়রানির শিকার হওয়া নারী খেলোয়াড়দের পক্ষে কথা বলেছেন। তার পরিপ্রেক্ষিতেই জাতীয় ক্রীড়া পরিষদ এবার সব ফেডারেশনকে নারী যৌন হয়রানি প্রতিরোধে তদন্ত কমিটি রাখার নির্দেশ দিয়েছেন। যোগ করা অতিরিক্ত সময়ে গোলরক্ষকের ভুলে গোল হজম করে জেতা ম্যাচ ড্রয়ে শেষ করেছে বাংলাদেশ। তবে বারংবার বাংলাদেশ দলের এমন ভুলে কোনো সমস্যা দেখছেন না কোচ হ্যাভিয়ের ক্যাবেরারা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামনের ম্যাচে এই ভুলগুলো যাতে না হয় সেজন্য কাজ করার কথা জানিয়েছেন এই কোচ। We prepare to defend that action hundreds of times in training and matches, and for whatever the reason today, it can happen. It can happen, but it's true that it's happening too often. Again, let's look at it. Let's try to again correct the mistakes. Let's try again to go through the video and to prepare again in these 4 days that we have now for that not to happen in the main match, which is on the 18th. হকিতে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ সিরিজের প্রথম ম্যাচে 8-2 গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে স্কোরলাইন ছিল 1-1। দ্বিতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশ খেলায় ছিটকে যায়। এরপর খেলা যত গড়িয়েছে নিয়ন্ত্রণ তত পাকিস্তানেরই বেড়েছে। শেষ পর্যন্ত 8-2 গোলে হার মানে বাংলাদেশ। তখন 3 ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচ হবে শুধুই আনুষ্ঠানিকতা। ম্যাচের 4 মিনিটে পাকিস্তানের খেলোয়াড়ের হিট ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পান রোমান সরকার। সঙ্গে সঙ্গেই টার্ফে লুটিয়ে পড়েন তিনি। ব্যান্ডেজের পরও রক্ত ঝরতে থাকায় দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় রোমানকে। শুক্রবার দ্বিতীয় ম্যাচ জিতলেই বিশ্বকাপ বাছাইয়ে খেলবে পাকিস্তান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।